স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস যে সমস্ত এক্সামগুলো হয়ে গেছে, তো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ তোমাদেরকে এখানে করানোর চেষ্টা করছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমরা এখানে টোটাল কোশ্চেনগুলো কিন্তু ক্রপ করে নিয়েছি সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে। তো এক এক করে এখানে তোমাদেরকে দেখাবো কিভাবে ম্যাথগুলো আমরা ইজিলি সলভ করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন ওরা কি বলেছে, দেখো কোশ্চেনটা বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনে রয়েছে। সো এখানে কোনো সমস্যা হবে না আশা করি তোমাদের আর কারো বুঝতে, কারণ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবলের মেন পরীক্ষাটি দিতে যাচ্ছ, তো তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। ম্যাথগুলো একটু প্রিভিয়াস ইয়ারে সলভ করে যাও, এবং এই রিলেটেড আরও আমরা ম্যাথ পরের ভিডিওতে করবো। ফার্স্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু করিয়ে দিই। তো দেখো এখানে 10 দাগে যে কোশ্চেনটা বলেছে যে 3টি পাম্প 8 ঘন্টা কাজ করে একটি ট্যাঙ্ক 2 দিনে খালি করতে পারে। তাহলে আমি কি এইভাবে বলতে পারি যে 3টি পাম্প 8 ঘন্টায়, দেখো এই যে 8 ঘন্টা কাজ করে একটি ট্যাঙ্ক 2 দিনে করতে পারে। তাহলে এক এক দিনে যদি 8 ঘন্টা হয় তাহলে 2 দিনে করে, 2 দিনে কত ঘন্টা হবে? 16 ঘন্টা। তাহলে কি আমি এইভাবে বলতে পারি যে 3টি পাম্প 16 ঘন্টায় কাজ করে? আচ্ছা, এখানে আমি 16 ঘন্টা করে নিলাম, তাই তো। এবার দেখো তাহলে আমি এখানে একটা জিনিস বলতে পারি যে তাহলে একটি পাম্প কত ঘন্টায় করবে? একটি পাম্প করতে আরো বেশি সময় লাগবে, তাহলে বেশি সময় অর্থাৎ 16 × 3 ঘন্টা করে দিলাম। আচ্ছা দেখো এই অবধি কিন্তু আমার কাজ করা শেষ। এবার ওরা কি বলেছে যে দিনে কত ঘন্টা কাজ করলে 4টি পাম্প ওই ট্যাঙ্কটিকে একদিনে করতে পারবে। তাহলে একদিনে আমার ইজিলি বেরিয়ে যাবে। ওরা এখানে 4টি পাম্প চেয়েছে, তাহলে 4টি পাম্প কিভাবে বের করব? 4টি পাম্প করলে তাহলে আরো কম সময় লাগবে, আর কম অর্থাৎ আমি ভাগ করতে হলো। তাহলে আমাকে কত হবে? 4 দিয়ে এটাকে কাটলে 4, 4 3 12, অর্থাৎ 12 ঘন্টা। তো উত্তর হবে কি? অপশন নাম্বার বি। দেখো ওইখানে আমি আরেকটা জিনিস বলে দিই, আমরা মাধ্যমিকে করেছিলাম যে ঐকিক নিয়মে কিছু অঙ্ক বা ত্রৈরাসিক নিয়মের অঙ্কগুলো, সেখানে আমরা অনেক সময় যে যে সম্পর্কটা দেখেছি যে এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, কিংবা আরেকটা নিয়মে আমরা করেছিলাম যে দেখো সেটাই আমি লিখে দিচ্ছি, কারণ ওইভাবে করতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। যে M1 D1 T1 W2, আমি এরপরে বলে দিচ্ছি কোনটা কি, ইকুয়াল টু M2 D2 T2 W1। এই ইকুয়েশন দিয়েও কিন্তু আমরা ঐকিক নিয়মে বা ত্রৈরাসিক নিয়মের সমস্ত ম্যাথগুলো আমরা ইজিলি করতে পারবো। তো দেখো এখানে এই যে M1 বলতে কি? প্রথম ক্ষেত্রে ম্যানের সংখ্যা। ডে বলতে কি? প্রথমে যে দিনের পরিমাণ থাকবে। আচ্ছা টি বলতে কি? সরি, এটা T1। আচ্ছা এই টি বলতে কি? টি হলো এখানে যে সময়, আর এই ডাব্লিউটা কি? এটা হচ্ছে কাজের পরিমাণ, যে এত টি বা এত অংশ যেই সংখ্যাগুলো থাকবে সেটা হচ্ছে আমার W2। আচ্ছা এবার এখানে দেখো এই যে M2 অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে কতজন মানুষ, D2 বলতে দ্বিতীয় ক্ষেত্রে কতদিন লাগবে, আর T2 বলতে দ্বিতীয় ক্ষেত্রে কত সময় লাগবে, আর এটা W1 বলতে প্রথম ক্ষেত্রে কাজের পরিমাণ। তো আমরা এই ইকুয়েশন দিয়েও কিন্তু সলিউশন করতে পারবো। তো যাই হোক, এটা খুবই ছোট একটা ম্যাথ ছিল, যার জন্য আমি এইভাবে তোমাদের বোঝার সুবিধার্থে করে দিলাম। তোমরা চাইলে এই ফর্মুলাতেও করতে পারো। তো যাই হোক, দেখো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট একটা মিশ্রণ থেকে কোশ্চেন দিয়েছে, তো আমি কোশ্চেনটা একটু বলে দিচ্ছি। দেখো এখানে কি বলেছে যে এক প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত। তো দেখো একটা পিতলের মিশ্রণে তামা ও দস্তার অনুপাত দিয়েছে। তো আমি একটু লিখে দিই, যে এখানে লিখলাম আমি তামা আর এখানে লিখলাম আমি দস্তা। তো এখানে অনুপাত কি দিয়েছে? 5:3 অনুপাত। তো ঠিক আছে, 5:3। ওই প্রকার 24 কেজি পিতলে, তার মানে ধরো 24 কেজি রয়েছে, তাহলে এক কাজ করি, ওই 24 কেজির মধ্যে আমি তামা দস্তাটা বের করে নিই। তাহলে দেখো এই যে টোটাল অনুপাত কত? টোটাল হচ্ছে 8 অনুপাত। তাহলে আমি বলতে পারি এই 8 অনুপাত ইকুয়াল টু হচ্ছে 24। তাহলে 1 অনুপাত ইকুয়াল টু কত? 1 ইকুয়াল টু হবে এই যে 8 যদি 24 হয়, 1 হচ্ছে 3 অনুপাত, তাই তো 3। তাহলে এই 5 অর্থাৎ কত? 5 অর্থাৎ 15, আর এই 3 অর্থাৎ কত? 3 3 9। তাহলে দেখো টোটাল 24 কেজি কিন্তু আমার এসে গেছে। 15 আর 9 কিন্তু 24। এই যে 24টাকে আমি ভেঙে নিলাম যে কোন প্রকারে কত কেজি। তাহলে এই হলো। এবার কি বলেছে? ওই প্রকার 24 কেজি পিতলে যদি আরো 3 কেজি তামা মেশানো হয়, তাহলে এবার এক কাজ করো, এই যে যেখানে তামা রয়েছে এই তামার এখানে তুমি আরো 3 কেজি মিশিয়ে দাও। তাহলে এখানে কত এসে দাঁড়ালো? 18, আর এখানে কত দাঁড়ালো? 9। তাহলে এখানে অনুপাতটা কত দাঁড়ালো? 2:1। তো এরা এখানে কি চেয়েছে? তামা ও দস্তার নতুন অনুপাত কত হবে? দস্তার অনুপাত। তো 2:1 হবে এখানে অ্যান্সার। তো চলো তারপরের কোশ্চেন। দেখো এখানে কি বলেছে যে কোনো একটি সংখ্যাকে 175 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে কি 132 থাকবে রিমাইন্ডার।
এবার যদি সেই সংখ্যাকে 25 দ্বারা ভাগ করা হয় তাহলে কি রিমাইন্ডার থাকবে? দেখো এই ধরনের ম্যাথ কিন্তু আমি অলরেডি তোমাদের করিয়ে দিয়েছি, তোমরা আমার নাম্বার সিস্টেমের ভিডিওগুলো দেখে নিও, সেখানে তোমরা দেখতে পাবে। তো দেখো এটার আমরা সলিউশনটা করছি। তো কোনো সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে, ধরলাম সংখ্যাটা এক্স, একে যদি আমরা 175 দ্বারা ভাগ করি, যে 175 দ্বারা ভাগ করি, এই যে রিমাইন্ডারটা থাকবে 132। তো এই সংখ্যাটা আমাকে আগে বের করতে হবে, রাইট? তারপরে তাকে আবার 25 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই সংখ্যাটা কি করে বের করব? দেখো আমরা বলে দিচ্ছি যে এখানে মিনিমাম তো তোমার একবার ভাগ যাবে, তাই না? মিনিমাম একবার যদি ভাগ যায় তাহলে আমরা এই দুটোকে গুণ করে এটাকে যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমরা এই এক্সট্রা পেয়ে যাব, তাই তো? তাহলে দেখো 175 175 তার সাথে 32 তুমি যোগ করো, তাহলে কত আসবে? যে 5 আর 2 হলো 7, 5 আর 2 7, 7 আর 3 10, 10 এর 0, হাতে আছে 1, 1 আর হচ্ছে 3, তাহলে এই তোমার 307 এলো। এবার কি বলেছে? সেই সংখ্যাকে যদি 25 দিয়ে ভাগ করো। আচ্ছা, এবার 307কে যদি তুমি 25 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে? 4 25 100, তাহলে 4 8 12, তাহলে 12 25 হচ্ছে 300, তাহলে কত রিমাইন্ডার থাকলো? 7। তাহলে উত্তর কি হবে? 7। এবার কথা হলো এক্সামে তো আমরা এইভাবে করতে পারবো না, অনেক সময় চলে যাবে। তো এক্সাম হলে আমরা কিভাবে করব সেটা একটু দেখে নাও। দেখো এই যে প্রথম ক্ষেত্রের যে রিমাইন্ডারটা থাকবে, কত দেখলাম আমরা? 132। তাহলে এটা একটু ভালো করে খেয়াল রাখবে, পরীক্ষায় খুব আসে এই ধরনের অঙ্কগুলো। তো এই যে প্রথম ক্ষেত্রে রিমাইন্ডারটা যদি দ্বিতীয় ক্ষেত্রে যে সংখ্যা দ্বারা ভাগ করতে বলা হয়েছে, যে সেই সংখ্যাকে কত দ্বারা ভাগ করতে বলা হয়েছে? 25 দ্বারা। তাহলে তোমার কাজ হবে কি, প্রথম ক্ষেত্রে রিমাইন্ডার যদি দ্বিতীয় ক্ষেত্রে যেই সংখ্যা দ্বারা ভাগ করতে বলা হয়েছে তার থেকে যদি বড় হয়, তাহলে তুমি ডাইরেক্ট প্রথম ক্ষেত্রের রিমাইন্ডারকে ভাগ করলে ওই সংখ্যা দ্বারা অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে আমরা ভাগ করলে কত আসবে? 5 25 125, যদি 5 বাদ দেই 125, তাহলে রইলো আমার 7। তাহলে দেখো কতটা ইজিলি আমরা অঙ্কটা করে ফেলেছি। তো যাই হোক, আমার ক্ষেত্রে মনে হলো এই প্রসেসটাই সব থেকে বেস্ট, তো তোমরা এটা ট্রাই করতে পারো। দেখো কারণ এক্সাম হলে কিন্তু আমরা অনেক বেশি সময় পাবো না ম্যাথগুলো সলিউশন করার জন্য। যতটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে আমরা ততটা ফাস্ট কিন্তু করতে পারবো, তার মানে এই নয় যে ফর্মুলা মুখস্থ করে। তো চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে কি বলেছে? এক ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করে। আচ্ছা, তো দেখো এটা আমি তোমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিই। 10% ক্ষতি, তাহলে ধরো জিনিসটার দাম হচ্ছে 100 টাকা। তাহলে এটা যদি আমার দাম হয়, 10% ক্ষতিতে বিক্রি করলাম, তাহলে আমি বলতে পারি এই যে আহ, যদি দ্রব্যটি, কোথায় গেল? এই যে 10% ক্ষতি, তাহলে 10% ক্ষতি বলতে আমি কত টাকা বিক্রি করব? 90 টাকায় বিক্রি করব। এই নিয়ে কিন্তু কারো কোনো ডাউট থাকা উচিত নয়। এবার দেখো কি বলেছে, যদি দ্রব্যটি তিনি আরো 40 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার 10% লাভ হতো। তাহলে দেখো এই যে 10% লাভ হতো, তাহলে 10% লাভ বলতে কি, ধরো আমার দাম ছিল 100 টাকা, আরো 10% লাভ করা মানে হচ্ছে আমার 110 টাকা হবে বিক্রয় মূল্য। তাহলে এই যে 110 টাকা যদি আমি বিক্রি করি, তাহলে কিন্তু আমার বলেছে ওরা 40 টাকা আমি এক্সট্রা বেশি আমি পেতাম, তাই তো? তাহলে একটা কাজ করো, দেখো এখানে কত ট্রানজাকশন তোমার হচ্ছে, যে 90 থেকে 120, তাহলে এখানে কত হলো? এই যে 20, এই 20-র জন্য 20 রেশিওর যে অনুপাতে বা 20 ইউনিটের জন্যই কিন্তু তুমি 40 টাকাটা বেশি পেতে। তাহলে তুমি এক ইউনিটের জন্য কত টাকা পেতে? 2 টাকা। কিন্তু আমাকে সবসময় 100 ইউনিট বের করতে হবে, তাহলে 100 ইউনিট অর্থাৎ 200। তাহলে আমার এখানে ওরা কি চেয়েছে? দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে দেখো দ্রব্যটির ক্রয় মূল্য কিন্তু আমার ইজিলি চলে আসে। তো এখানে আমার অ্যান্সার হবে অপশন নাম্বার এ। তো দেখো কিভাবে শর্টে করতে হয় উইদাউট ফর্মুলা ইউজ করে, ফর্মুলা ইউজ না করে। তো সেটাই আমরা এখানে তোমাদের দেখাচ্ছি, জাস্ট তুমি কোশ্চেন পড়ো এবং ওরা কি বলেছে সেই হিসেবে কাজ করো। তো চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে যে কোশ্চেনটা রয়েছে, যে নিম্নের 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 35 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তো এই ধরনের অঙ্কগুলো আমরা কি করতে থাকি? সবার প্রথমে যে 4 ডিজিট নাম্বার বলেছে, তো লার্জেস্ট, তো আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে অনেকে লিখি এইভাবে, লিখে এবার আমরা 35 দ্বারা ভাগ করি। তাই তো? ভাগ করলে দেখা গেল এই যে এই সংখ্যাটা ভাগ করা যাবে না, কারণ এটা তো অপশানও নেই। তার মানে এর থেকে কম কিছু একটা সংখ্যা হবে। তো সাপোজ দেখা গেলো এটা ভাগ করার ফলে যে আমার কিছু একটা রিমাইন্ডার আসলো, তো সে ধরো এখানে আমার কত দেবো, ধরো 5, তো ধরো 4 আর হচ্ছে ধরো 7, তো তাহলে 2, ধরো 22 রিমাইন্ডার এসছে, 24, হ্যাঁ।
24 রিমাইন্ডার এসে। এবার কি করতে হবে, তার মানে এই 24টা এক্সট্রা হয়ে গেছে এই সংখ্যা থেকে। তখন তোমরা কি করো, 1 2 3 4 মাইনাস এই 24 করো, করে তুমি অ্যান্সার বলো কি, যে 5 7 9 9, এইভাবে তুমি অ্যান্সারটা বলো। কিন্তু আমি এখানে তোমাদেরকে দেখাবো কিভাবে এই ভাগ না করেও আমরা উত্তর করতে পারি। দেখো আমরা বিভাজ্যতার নিয়মে টোটাল বলে দিয়েছিলাম যে যে কোনো সংখ্যাকে কিভাবে ভাগ করতে হয়। যে ধরো এই যে এখানে আমরা দিয়েছি 35, তাই তো? 35 দিয়ে ভাগ করার একটা নিয়ম রয়েছে, কিন্তু কি নিয়ম, যে ওই সংখ্যাকে ফ্যাক্টরাইজ করব। তো আমরা ফ্যাক্টরাইজটাকে কিভাবে করলাম, 7 এবং 5। তো এবার দেখতে হবে এই যে এখানে যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাকে আমরা 7 এবং 5 দ্বারা কি ভাগ করতে পারি। কোন সংখ্যাটাকে 7 এবং 5 দ্বারা ভাগ করতে পারি? তো যে সংখ্যাকে 7 এবং 5 উভয় সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো, আমার অ্যান্সার কিন্তু সেটা হবে। তো এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে 5, প্রত্যেকটার শেষে কিন্তু 5 রয়েছে, তাও এখানে আমার 5 দিয়ে আর চেক করার কোনো দরকার নেই। তাহলে আমি শুধু চেক করব এখানে যে 7 দ্বারা, অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা শুধু 7 দ্বারা ডিভিজিবল। যে সংখ্যাটা 7 দ্বারা ডিভিজিবল সেটাই হবে আমার অ্যান্সার। কারণ দেখো 5 দ্বারা কিন্তু সবকটা সংখ্যাকে ভাগ করতে পারছি, কারণ এই যে শেষে 5 রয়েছে। কোনো সংখ্যার শেষে 0 অথবা 5 থাকলে সেই সংখ্যা 5 দ্বারা ভাগ যায়। তো আমরা বলেছিলাম 35 দ্বারা ভাগ করতে গেলে কি 5 এবং 7 দ্বারা। তাহলে এবার 7 দ্বারা ভাগের নিয়ম, 7 দ্বারা ভাগের নিয়ম আমি তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। যারা সেই ভিডিওটি দেখোনি, সমস্ত বিভাজ্যতার নিয়মটা তোমরা একবার দেখে নেবে ভিডিও। এবার আমি এখানে দেখিয়ে দিই। ধরো এক এক করে আমরা অপশনটা নিচ্ছি, যে 9 9 7 5। আচ্ছা, 7 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে ডান দিক থেকে 3টে সংখ্যা নিতে হয়, বা তারপরে আবার 3টে সংখ্যা, কিন্তু এখানে তো 3টে সংখ্যা নিতেও আমি দুটো 0 ধরে নিলাম। এবার কি করতে হবে, এদের ডিফারেন্স করতে হবে। তো এদের ডিফারেন্স করলে কত আসবে, দেখো 9 আছে 15 সমান 6। আচ্ছা, তারপরে হচ্ছে 1 6 9। এবার দেখতে হবে, দেখো সংখ্যাটা অনেক ছোট করে দিলাম। এই সংখ্যাটা কি 7 দ্বারা ভাগ যায়? এবার আমরা কিভাবে চেক করবো, দেখো এটাকে 7 দ্বারা এইভাবে তোমার ভাগ করার দরকার নেই, এটাও আমরা দেখিয়েছিলাম শর্টে কিভাবে বলতে হয়। তাহলে 7 দ্বারা ভাগের ক্ষেত্রে এর, দেখো 7-এর একটা বড় গুণিতক নাও যেটা কিনা এর কাছাকাছি। তো 7 13 91, অর্থাৎ আমি এখানে 910 নিতে পারি, কারণ 910 কিন্তু 7 দ্বারা ডিভিজিবল, 130 বাদ যায়। তো দেখো 910 যখন নিয়ে নিলাম, বাকি আর রয়েছে 56। তাহলে দেখো এই 56কেও ভাগ করা যাচ্ছে 7 দিয়ে, আর এটা তো যাচ্ছেই, কারণ আমরা বলেছিলাম যে এই সংখ্যাটা অবশ্যই 7-এর গুণিতকই নেব। তো এখানে 56কে 7 দ্বারা ভাগ করা যাচ্ছে, অর্থাৎ এই টোটাল সংখ্যাটাকে 7 দ্বারা ভাগ করা যায়। তাহলে কি আমি বলতে পারি যে আমার অ্যান্সার হবে এটা? আমার আর অন্য কোনো অপশন চেক করার কোনো প্রয়োজন নেই, যখনই আমার প্রথম অ্যান্সারে চলে এসছে। তো দেখো এরপরও যদি কারো এই 35 দ্বারা ভাগের নিয়ম বুঝতে সমস্যা হয়, তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আমি দরকার হয় এই টোটাল ডিভিজিবিলিটি নিয়ে আরো কিছু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আরো ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। তো এইভাবে তোমরা করতে যেও না, কারণ এইভাবে করতে গেলে তোমাদের এক্সামে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। আর এইভাবে কি জাস্ট তোমার কনসেপ্টটা একটু ক্লিয়ার করো, আর তোমার কনসেপ্ট যত স্ট্রং হবে তুমি তত তাড়াতাড়ি কিন্তু অঙ্কগুলো করতে পারবে। তো যাই হোক, নেক্সট কোশ্চেন চলো। দেখো নেক্সট কি বলেছে, যে এখানে দেখো 8টি সংখ্যার গড় হলো 21, তাই তো? যদি প্রত্যেকটি সংখ্যাকে 8 দিয়ে গুণ করা হয় তাহলে তার প্রাপ্ত সংখ্যাগুলোর গড় কত হবে? তো দেখো এটা খুবই সিম্পল অঙ্ক, একটু জাস্ট ঘুরিয়ে দিয়েছে কথাটা, আর কিছুই নয়। 8টি, যদি প্রত্যেকটি সংখ্যাকে 8 দিয়ে গুণ করা হয়, দেখো 8টি সংখ্যার গড় 21, তাহলে আমি বলতে পারি না ওই সংখ্যাগুলো প্রত্যেকটাই হচ্ছে 21, তাই তো? তাহলে ওর সাথে যদি আমি 8 গুণ করে দিই তাহলে কত হবে, 8 ওকে 8, 8 দুগুণে 16, তার মানে 168 হলো অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। এবার দেখো এখানে কি বলেছে, আবার সেই বিভাজ্যতা বলছে যে 1056 এর সাথে কোন সংখ্যাটি যোগ করলে যোগফল সম্পূর্ণ 23 দ্বারা ডিভিজিবল। তো দেখো এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করি, যে 23 দ্বারা আমরা প্রথমে 1056কে ভাগ করব। তো এই 23 দ্বারা যখন আমরা একে ভাগ করব, 23 45 যদি আমরা করি, চলে আসবে 1005-54। সরি আমি একটু ব্যাকে যাচ্ছি। আমি যদি 23 তো 4 বার দেই, 4 23, 3 4 12, 2 হাতে আছে 1, 4 দুগুনি 8, আর একে হচ্ছে 9, তাহলে এই হলো 3, এই হলো 1, নামলো তোমার 6। এবার কতবার যাবে, 5 বার। আচ্ছা 5 দিয়ে দিলে কত হবে, 5 3 15, 5 হাতে আছে 1, তাই তো? তাহলে 5 দুগুনি 10, আর 1 হচ্ছে 11, তাহলে 6 আছে 11, 5 আছে 11 সমান, সরি 5 আছে 6 সমান 1, আর এই হলো 2, তাহলে আমার রিমাইন্ডার রইল 23। তাহলে 23 দেখো আমি ভাগ করছি 21 দিয়ে, তাহলে এখানে আমার 23
এই 21টা কিন্তু এক্সট্রা রয়েছে, তাহলে এক কাজ করো না, এই 21-এর সাথে যদি তুমি আর 2 যোগ করে দাও তাহলে কিন্তু 23 হয়ে যাচ্ছে, আর 23 হওয়া মানে কিন্তু আরেকবার ভাগ যাবে তখন, তাই তো? তাহলে দেখো যে সংখ্যাটা যদি আমার এর সাথে 2 যোগ করি অর্থাৎ 10 আর 58, একে কিন্তু সম্পূর্ণরূপে তাহলে 23 দ্বারা ভাগ করতে পারবে, তাহলে এটা হবে 46 করলে এই যে 10 58 আসবে। তাহলে এটা হচ্ছে আসলে একটু লং মেথড, তো তুমি চাইলে এটাকে অন্যভাবেও করতে পারো। তো দেখো আমি এখানে কিছু কিছু ম্যাথ অন্যভাবেও একটু দেখানোর চেষ্টা করছি, যাদের যেটা সুবিধা মনে হয় তোমরা সেটাকে সেভাবে করতে পারো। এবার দেখো এখানে এই যে 23 দ্বারা, তাহলে এখানে আবার বলতে হয় যে 23 দ্বারা ভাগের নিয়ম তোমাকে জানতে হবে। তো এবার দেখো 23 দ্বারা ভাগের নিয়মটা আমি এখানে একটু তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। সে ধরো আমি একটা সংখ্যা নিচ্ছি যে 115, আমি প্রথমে ছোট একটা সংখ্যা নিয়ে দেখাচ্ছি। যেবার আমার কথা হচ্ছে এই সংখ্যাটা কি 23 দ্বারা ডিভিজিবল, তাহলে আমি এখানে 23 দ্বারা ডিভিজিবলের নিয়ম তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 23 দ্বারা ডিভিজিবল করতে গেলে যে সংখ্যাটা থাকবে তোমার কাজ হবে সব থেকে লাস্ট ডিজিট যেটা আছে এটাকে সেপারেট করো, করে এই সংখ্যার সাথে অলওয়েজ 7 যোগ করো, গুণ করো, তাহলে কত হবে 5 7 35, এই 35 তার আগের সংখ্যার সাথে যোগ করে দাও, তাহলে কত আসবে 5 আর 1 6, 3 আর 1 4, তাহলে দেখো 23 দিয়ে কিন্তু 46কে ভাগ করা যায়, তাহলে এই 115 কিন্তু 23 দ্বারা ডিভিজিবল। তো এবার এখানে আমি এক এক করে কাজ দেখি যে 105, আমি এটাকে 8 করে দিলাম, যেহেতু এখানে তোমাকে 2 যোগ করতে বলা হয়েছে, তো দেখো যে এটা হয় কিনা আমাদের নিয়ম অনুসারে। লাস্ট ডিজিট একে 7 দিয়ে গুণ করো, তাহলে 7 8 কত হবে 5 এর 56, তাই এটা যোগ করতে বলা হয়েছে। তাহলে দেখো 5 আর 6 11, 1 হাতে আছে 1, 1 আর 5 6 আর এই হলো 161। এবার দেখতে হবে 161 কি 23 দ্বারা ভাগে? তোমার যদি মনে হয় এটা অনেক বড় সংখ্যা তাহলে এক কাজ করো, আবার পার্টিশন করো, এই যে 1 তার সাথে 7 গুণ করো, 7 ওকে 7, তাহলে দেখো এই যে 16 আর সাথে কত হয় 23, দেখো 23কে কিন্তু 23 দ্বারা ভাগ করা যায়, আমার অ্যান্সার কিন্তু এসে গেল, কি হবে অপশন নাম্বার সি। তো তুমি এখান থেকে যে কোনো একটা ধরে চেক করতে পারো। এবার দেখো তোমার ক্যালকুলেশনের স্পিড যত ফাস্ট হবে অ্যান্সার তত তাড়াতাড়ি করতে পারবে। তাহলে 23 দ্বারা ভাগের নিয়ম কিন্তু আমি এখানে সম্পূর্ণভাবে তোমাদের শিখিয়ে দিয়েছি, তোমরা আরো কিছু এক্সাম্পল দিয়েও নিজেরা ট্রাই করতে পারো। চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে কোশ্চেন ওরা কি বলেছে যে দুইটি সংখ্যার গসাগু, আচ্ছা দুইটি সংখ্যার গসাগু বলে দিয়েছে 23, তো আমি এখানে একটু লিখি, দুইটি সংখ্যা বলেছে, তাহলে একটা সংখ্যা যদি আমি 23x ধরি আর একটা সংখ্যাকে যদি 23y ধরি, এবার দেখো এদের গসাগু, তাহলে এদের গসাগু কিন্তু দেখো কমন কি 23ই থাকছে, তাহলে আমি বলতে পারি HCF হচ্ছে 23, তাই তো? এবার দেখো আমি অঙ্কে এক্স না ধরে একটু দেখানোর চেষ্টা করব, তাহলে এখানে আমার কিন্তু HCF চলে এসেছে, তাহলে কি আমি বলতে পারি সংখ্যাটা এরকম হতে পারে যে একটা সংখ্যা যে 23 ইন্টু 14, আচ্ছা আর একটা সংখ্যা 23 ইন্টু 13। এবার দেখো এদেরই দেখো গসাগু কিন্তু 23 থাকছে, তাই না? আর লসাগু কি বলেছে, লসাগু দুটো উৎপাদক দিয়ে দিচ্ছে, দেখো এই দেখো লসাগু দুটো উৎপাদক এখানে দেখিয়ে দিচ্ছি, এই একটা উৎপাদক আর এই হলো আর একটা উৎপাদক, আর এটা কি এই যে 23, এটা হলো তাদের HCF। তাহলে দেখো এখানে কিন্তু আমার ইজিলি চলে এসেছে, তাহলে আমি সংখ্যা দুটো কিন্তু পেয়ে গেছি। এবার ওরা কি চেয়েছে যে বৃহত্তম সংখ্যা কোনটা, তাহলে দেখো এই দুটোর মধ্যে 23 ইন্টু 14 বড় না 23 ইন্টু 13 বড়, অবশ্যই 23 ইন্টু 14 বড়, তাহলে 23 ইন্টু 14 করলে উত্তর আসবে 322। তো চলো তারপরের কোশ্চেন কি বলেছে, দেখো এখানে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের একটা অঙ্ক দিয়েছে যে নির্দিষ্ট সুদের হারে 300 টাকার 4 বছরের এবং 500 টাকা 3 বছরের জন্য ধার করলো, মোট সুদ পেয়েছে 162 টাকা, তাহলে সুদের হার কত? দেখো আমরা সরল সুদের যে চ্যাপ্টারটা করেছি সেখানে বেসিকটা ক্লিয়ার করে দিয়েছি, তোমরা একবার দেখে নিও যারা দেখোনি। তো এখানে সুদের হার চেয়েছে, সুদের হার ইকুয়াল টু কি জানি আমরা যে SI ইন্টু 100 বাই কি বাই হলো P ইন্টু টি। এবার দেখো এখানে যে SI কত বলে দিয়েছে 162, তাহলে ইন্টু কত করব 100। আচ্ছা এবার কথা হচ্ছে পি ইন্টু টি, কিন্তু এখানে তো দেখো যে এই যে 162 এটা কিন্তু দুটো ব্যাংকের, তাহলে প্রথম ব্যাংকের আসল কত আর টাইম কত, এটা আমরা লিখি যে প্রথম ব্যাংকের আসল হচ্ছে 300 টাকা, টাইম হচ্ছে 4 বছর। আচ্ছা প্লাস করব কেন, কারণ দুটো ব্যাংকের তো না, এই যে এই টাকাটা কিন্তু দুটো ব্যাংকের সুদ, দ্বিতীয় ব্যাংকে কত এই যে 500 টাকা 3 বছরের, এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে, তাহলে কত আসবে দেখো 162 ইন্টু 100 বাই কত করো 3 4 12 আর 3 5 15, তাহলে 12 আর 15 হচ্ছে 27, তাহলে 2700,
তাহলে এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম। এবার 27 দিয়ে যদি আমরা এটাকে কাটি, দেখো কত আসবে। যদি 27 দিয়ে এটাকে কাটলে 6 আসবে। 6 7 42 2 হাতে আছে 4 আর 6 দুগুণে 12 4 16, তাহলে এই এসে দাঁড়ালো আমার 6। তো উত্তর হবে অপশন নাম্বার ডি। তাহলে কিভাবে করলাম, যে আমরা বেসিক যে ফর্মুলাটা জানি যে SI ইকুয়াল টু PTR বাই 100, এখান থেকেই কিন্তু আমরা এই আরটা বের করলাম। আর কিভাবে বের করলাম, দেখো ওই যে আর বের করছি, তাহলে এই দুটো কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, যে SI ইন্টু 100 বাই পিটি। তো যাই হোক, চলো এর পরের, তো আজকে দেখলাম আমরা পরের পেজের কোনো কোশ্চেন নেই, অর্থাৎ আমরা এই কটা কোশ্চেন এই পার্ট 1-এ দেখাচ্ছি। পরের কোশ্চেনগুলো আমরা বাকি পার্টে তোমাদেরকে এক এক করে করে দেখাবো। আর তোমাদের যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও, আর যত পারো একটু ভিডিওগুলোকে শেয়ার করো, তো কারণ তোমাদের সাপোর্টটাও দরকার। আমরা সমস্ত ম্যাথ তোমাদেরকে এক এক করে বাংলায় ভার্সানে করে দেখাবো, আপকামিং যে তোমাদের এক্সাইজের মেন এক্সামটি রয়েছে তার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা পরের ভিডিওর জন্য ওয়েট করো, খুব শীঘ্রই আসছে।